মালিকটাকে? আলবাত আমি, এবারে আমার পাশে করা। তাতে কি হয়েছে? বাড়ি তো আমার নামে, তাই তোকে দূর করতে হবে, আমিই করবো। আমার কথা না শুনবি তো। আমার হয়েছে মহাজালা, এ করে সর্বনাশ পেছনে নিয়ে বংশ। এদিকে বাবু, ওদিকে গিন্নিমা, আমি কোন দিকে যাই? কোনো দিকেই যেতে হবে না, তুই একটু বাজারে যা। আর মাছ সবজি কিচ্ছু নেই। যা বাজার। ঠিক আছে, আগে আমার চা করে দিয়ে যা। হ্যাঁ, আগে চা। আরে বাজার যেতে দেরি হলে ভালো মাছটা ভালো সবজি নাকি পাওয়া যাবে? একদম ঠিক কথা। দেরি করে বাজার গেলে ভালো মাছ সবজি কিছু পাওয়া যাবে। কথা মাছি খেও, আগে আমার চা। হ্যাঁ? এ বাবা, চারটা না হয় পরেই খাস, কি আছে? মাছটা পচে গেলে আর তো মোটেই খাওয়া যাবে। কেন? অবশ্যই তো। আগে মাঝে মাঝে পাল্টে পারিস না। আরে বাবা, দেখ, আমি তো বন্ধুই হই আর এ বাড়িতে ভাড়াই থাকি। হ্যাঁ, এই বাড়ির মালিককে চটিয়ে তো এ বাড়িতে টিকতে পারবো না। আমি তোকে দাঁড়াবো। গিন্নিমা, এ দাঁড়াবো তুমি। আমি আসলে তুমি নিজের আসলে বড় ভাবছে, তোমার আমার দায়িত্ব। মানে কি বলতে চাও? আমি কিছু বলতে চাই না ভাই, আমি শুধু বলতে চাই তুমি মুখটা একটু বন্ধ কর। হ্যাঁ, নাহলে তোর সাথে আমার চা খাওয়াটাও যাবে আর এ বাড়িতে ভাড়া থাকাও আমার বন্ধ। না, আমি কিন্তু কিছু বলি না। আমি শুধু বলছি যে কল্যাণ আসতে এসে চাটা বেটা, বাজারে যাওয়ার আগে চামা যদি করে নিয়ে যাবি তাহলে এ বাড়িতে ঢুকবি না। থাম দেখিনি, মুখটা একটু বন্ধ করছি। সত্যি এমন করছে যেন এই বাড়িতে টেলার ছাড়া আর কেউ নেই ওনাকে চা করে দেওয়ার মতো। তুই আমাকে বাঁচালি শোভা, আমি যে কি ঝামেলায় পড়েছিলাম। তোমাদের দুজনের মাথা দুটো কি একসাথে খারাপ হয়ে গেছে? রোজ সকালের মতো আজ সকালে ঝগড়া শুরু করলে কেন? আজ আমার নতুন কি? সেই তো সেই একই বুড়ো আর সেই একই বুড়ি। ও বাবা, তাই বুঝি, তা করো ঝগড়া। যখন বাড়িতে কেউ থাকবে, কদিন পরে তোমার গুরুদেব আসছে, সেদিনও তাহলে ঝগড়া করো। কারা শুনতে পারি না? নদীকার গুরুদেব আসছে। হ্যাঁ, গুরুদেব, আমার গুরুদেব, স্বামী অদ্ভুতানন্দ। এই ব্রাহ্মণ করলে যে আমি গুরুদেবের নামে তুমি প্রথম শুনলে। সেই 18 বছর বয়সে আমি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছিলাম। গুরুদেবের তখন কি রূপ, সারা শরীরে যেন জ্যোতি শিখতে পারছে। আমার ঠাকুর কাছে এসে যখন আমার সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। তারপর আমার দিকে হাত বুলিয়ে বললে, ওনাটা এখন নেবো না, পরে সময় মতো ঠিক চেয়ে নেবো। শালা, কি বলে? না শান্তা। তার বাইরে পরে এনে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম, গুরুদেব এখানে আসছে,
বলছি কি আর সাদে? যা, ওসব কথা বাদ দাও। গুরুদেব আসছেন সামনের সপ্তাহে, ওনাকে বলে তোমার দাদার জন্য আমি একটা মন্ত্রীভূত ওষুধ নিয়ে রাখবো। তাই ভালো, তাই কোনটাই ভালো। কি হচ্ছে নাকি? আমি খেলা দেখে বাঁচি না। ওর গুরুদেব আসছে তো তোর কি রে? না, চন্দ্রমিত্রের নয়, ওর আদিত্যতা থেকে গুরুদেব আসছেন তো হয়েছে নাকি? আরে ধুনো, ওর নাম শুনবো নাকি? এই দুটা দিনের মধ্যে কাশি যাচ্ছিস। আর গুরুদেব তো আসছে তারপরে সব। গুরুদেবের সঙ্গে তোর দেখা হবে নাকি বলেছিস? একটা হাতে নিয়ে থাক না চলে যাবো, তা কি করে? দাদা, কাশি যাওয়ার জন্য একটা পার্টি করে দাও। বোঝো আমি আর যাবো না। বোঝো না, না, এ কি আর কি হচ্ছে, কি আর কি? এই তো কাশি যাবো করে চিৎকার করছে। 300 টাকা বেশি দিয়ে টিকিট কিনলাম, এখন বলে কিনা যাবো না। এই টাকা কি সস্তা নাকি? শুনু, এই শুনু, তাই না তাই? তাছাড়া গুরুদেব আসছেন আমার, তাতে ওর কি? তোমরাই জানো গুরুদেব আসছে শুনে এই কাণ্ড, কেটে না জানি কি হবে। কে এসেছে বাবা? তোমার মায়ের গুরুদেব। গুরুদেব? তোমরা এখনো এসব গুরুদেবে বিশ্বাস করো? আমি তো ভাবতেই পারছি না মা, কোথায় পড়ে আছো এখনো? চুপ কর রিঙ্কি, বাজে কথা বলিস না। তাছাড়া গুরুদেবের সম্পর্কে তুই কি জানিস? গুরুদেব কত বড় যোগী পুরুষ, সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার ধারণা করার কোনো প্রয়োজন নেই মা, আমি জানি এসব ঠাকুর ফাকুর গুরু টুরু সবই ভালো আর কি সংস্কার। বাজে কথা বলিস না রিঙ্কি। বাজে কথা নয় না, বাজে কথা নয়। তুমি একবার ভেবে দেখো পৃথিবী কোথায় এগিয়ে গেছে, আর তোমরা এখনো সেই পুরনো চিন্তা ভাবনাতেই পড়ে আছো। আমাদের পুরনো ভাবনাই ভালো, তোমাদের এই নতুন ভাবনায় আমাদের কোনো দরকার নেই বাবু। তাছাড়া সাত সকালে তুমি মা বাবার ঘরে কোন ভাবনায় শুনি? হ্যাঁ, ভাবনা একটা মাথায় এসেছে। ভাবছিলাম আমাদের বাইরের ঘরটায় একটু পার্লার খুলবো। পার্লার? হ্যাঁ, ইউনিসেক্স বিউটি পার্লার। এখানে যত্ন সহকারে মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর করানো হয়। বাহ! তোমার সেই হঠাৎ এই মুহূর্তে তোমার মাথায় চাপলো কেন? আর কদিন আগে সেই মডেলিং এর ভূতটা বুঝি মাথা থেকে নেমে গেছে নো নাকি? কাকানু, মডেলিং আমার প্যাশন। ওটা আমি করবোই। কয়েকটা এজেন্সির সাথে কথাও চলছে, কিন্তু তার আগে এটা আমার সাইড ইনকাম হিসেবে শুরু করতে চাই। মেন ইনকামের আগে সাইড ইনকাম শুরু করবি? কি দরকার মা? আগে মেন ইনকাম শুরু কর, তারপর না সাইড ইনকাম শুরু করবি। না বাবা, প্লিজ ওরকম করো না। মাত্র 50,000 হলেই হয়ে যাবে। 50,000? না, তুমি একটু বাবাকে বোঝাও না। হ্যাঁ, ঠিক আছে, গুরুদেব সামনের সপ্তাহে আসুন, ওনাকে বলি, উনি মত দিলে তারপর ভেবে দেখা যাবে। আমি কি করবো না করবো সেটা তোমার গুরুদেব ঠিক করে দেবেন। হাউ ফ্রেন্ড! ওসব খাও মাও যতই করো, ওই গুরুদেবের কথায় যে বেদবাক্য, এটা মনে রেখো। মা, মা শুনে যাও। শুনে যাও মা। উফ, আমি ধরাই দেবো। ও, এরা আমাকে পাগল করে ছাড় দেখছি। কি ব্যাপার বাবা? এই রিঙ্কিটা হঠাৎ মায়ের পেছনে পেছনে দৌড় মারলো কেন? উনি বিউটি পার্লার করবেন, 50,000 টাকা চাই। আবার বিউটি পার্লার? এই একটা না একটা কিছু রিঙ্কির মাথায় চেপেই যাবে। তা ওর মায়ের পেছনে যে ছোট হওয়ার কারণটা কি? কারণ আছে, কারণ আছে। কারণ হচ্ছে তোমার মায়ের গুরুদেব আসলে, বুঝলে? এবং গুরুদেব আসলে তিনি মত দিলেন তবে বিউটি পার্লার। মায়ের আবার গুরুদেব? হ্যাঁ, হ্যাঁ, তোমার মায়ের গুরুদেব আসছে। কোনটা? এই গুরুদেবকে কিন্তু তাড়াতে হবে। হ্যাঁ, হ্যাঁ, গুরুদেব আসুক, তখন মায়ের কাছে রিলেশন অনুযায়ী, শোন, গুরুদেব মারটাকে কিন্তু তাড়াতে হবে। সেই প্ল্যানটা আগে বুঝলি? হ্যাঁ, বলছি, যা, যা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, বাবা। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি আর কাকা ব্যাপারটা দেখে নিচ্ছি। ওই গুরুকে আমি তাড়িয়েই ছাড়বো। কে? ভেতরে এসো। কে? ভেতরে এসো। আরে কানু, বলো কি খবর? এই চলছে আর কি।
আমরা প্রত্যেককে জল ভরো এই একটা আন্দোলন আন্দোলন করতে তো বহু তাই একটু সবার জন্য এদিকে এলাম বিবেদা তোমার নামে 2000 টাকা ধরো। 2000 আটকে গেছে আটকে গেছে এড়িয়ে যাচ্ছে এই যাচ্ছে আটকে গিয়ে ফেসে গেল চাঁদাটা 2000 বেশি হয়ে যাবে না বলবো দাদা এই জল ভরো জল ধরে আন্দোলন তাই দিয়ে তো কি করছে আমরা এই জল ভরো জল আন্দোলন নিয়ে সারা পৃথিবীতে সরকার হয়ে গেছে আর তোমরা সব জল টাকাকে চিন্তা করছো জানো পৃথিবী বন্দী আছে এভাবে জল অপচয় হচ্ছে কিছুদিন মানে জল আর পাওয়া যাবে না তখন সরকারটা কি দেবে 2 কোটি টাকা দিয়ে মোটাম জলের জন্য মানুষকে হাহাকার করতে হবে সেই দিক থেকে দেখা আছে তার জন্য জল ধরো তার জন্য আমরা জলের কত টাকা ভাবতে পারি তাই বলছি আমার দিকে হাতে পারি যাতে করে এই পৃথিবী থেকে একটা সুন্দর ভবিষ্যৎ নিয়ে নিতে পারি কি সুন্দর ভাষণ আনকার সত্যি দিয়ে যাবে ভাই জানো সামনের সপ্তাহে বাবু দুধে বাঁচতে মানে জানো তো হ্যাঁ দীপের বাবু সবার সবার আগেই সব করবে হ্যাঁ তার সঙ্গে দীপের বাবু একটা আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিই আমাদের কি করতে হবে বলুন তো বলুন এই সামনের সপ্তাহে তোমার বন্ধু ঘুরতে পারছে এইটুকু করলেই হবে আর তাছাড়া তোমার জল ভরো নিয়ে যেভাবে পেটে উঠেছো মানুষের সেবা করছো এর থেকে ভালো কাজ আর কিছু হয় না কি হলো সেটা হ্যাঁ ওই বিল্ডিং ওই দাদা আমি দেখে দিচ্ছি সামনের দাদা খুব ভালো ব্যবহার করেছে এই করে নোট করে নিচ্ছি বাড়িতে গিয়ে নোট করে বিলটা দিয়ে যাচ্ছি ঠিক আছে ওই ব্যাপারে আমি জানো তো আচ্ছা আশীর্বাদ করুন বাবাবু আমি যেন অনেক গভীরে উঠতে পারি উঠবে উনি বলতে সরি ল্যাসটা ঠিক ধরে রেখে দেবে দেখবে চল এখন আসি যাবে চলো আমাদের এখন জল ভরো ওই নিয়ে অনেক কাজ বাকি নিশ্চয়ই এসো তোমরা এসো তোমাদের একটা মনে করা তোমাদের আমি দিয়ে দেবো আরে পাবলিকের জল বেরিয়ে যা অনেক জল সবসময় কাম দিতে এই আশীর্বাদ এই ব্যবস্থাটা করছি ওই তো দপালার বাড়াকে তো সেট করেছি পারবে আরে ও না পারলে বুঝে বেরোতে বুঝতে পারছে নাকি গরম
আমাদের অরুণ চাটুর্যে সবার গুরু গুরু বাবা পা ধুয়ে দিচ্ছে পা এবার আমরা একটু জলখাবারের ব্যবস্থা করি। ঠাকুরজি, দেখো না রান্নাঘরে সব ব্যবস্থা করে রাখা আছে, একটু নিয়ে এসো তো। বাবা, আমার কত সৌভাগ্য দেখুন, এতদিন পরে আপনার পায়ে ধুলো পড়েছে আমার বাড়িতে। এতদিন পরে যে আবার আপনার সাক্ষাৎ পাবো, এ আমি স্বপ্নেও ভাবিনি বাবা। বাবা, আপনার শরীর ভালো আছে তো? তাহলে আপনি কথা বলছেন না কেন? করে বলবে বাবা যে 1 মাস ধরে বমি নিয়ে আছে। বাবা, আপনি ভাত খাবেন তো? তাহলে প্রহ্লাদকে একটু বাজারে পাঠান। আমরা বাবার চরণে ঠাঁই পেয়েছি। ও বটে নিজে সাক্ষাৎ যোগী গুরু। সত্যি বাবা আমাকে শাক খাওয়ার জন্য। ঠাকুরজি, একটু প্রহ্লাদকে রেখে দাও তো, ওকে একটু বাজারে পাঠাবো। দেখতে বাবা, ঠিকঠাক তো? বাবা, ভাত খাবেন তো? প্রহ্লাদ, মা একটু বাজারে যাও তো, কটা জিনিস নিয়ে আসতে হবে। কি আনবো? একটু গোবিন্দভোগ চাল নিবি, হ্যাঁ, একটু সোনামুখের ডাল নিবি, রামপুর ডাল, একটু কচুর শাক নিবি, শাক, আচ্ছা একটা ভালো দেখে ফুলকপি, কপি, আচ্ছা কাটা উচ্ছে নিবি, আচ্ছা, আর মিষ্টির দোকান থেকে হ্যাঁ, রসগোল্লা একটু পনির নিবি। ঠিক আছে। খবরদার, বাবা কিন্তু মাংস খান না। বাবা খান না তো কি হয়েছে? আমি তো খাই। বেশ ঠিক আছে, প্রহ্লাদ, তাহলে রুটটার মতো অল্প করে একটু নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুই করেছিস তোর বাবা নেই, আমি মাংস খাই।
কেন কেন ভালো কথা ভালো কথা ভালো কোনো গুরুত্বপূর্ণ কিছু করতে হবে। আরে টাকা তো বেরিয়ে গেল। বলছে টাকা হচ্ছে চাই সেখানে মনটা অপার শান্তি লাভ করছে। তবে আপাতত আমাদের দুজনে কোনো বন্ধ পেলে ঈশ্বরের দানই কেবল সে করতে হবে। হ্যাঁ, যাও ব্যাপারটা সেরে আসে। আরে চলো অল্প হাত বেশি না তবে তোমাকে কেড়ে নেওয়া হোক, আর অবশিষ্ট কিছু আছে কিনা দেখি। রান্না বান্না প্রতিটা ব্যঞ্জন খুব সুস্বাদু আবার এখন বিশ্রামের গজা এই গজা আরে এই বাজে গজা কোথায় থাকিস হ্যাঁ শোন, আমি এখন বিশ্রাম করবো তুই আমার শয্যা প্রস্তুত কর যা ঠিক আছে বাবা, হ্যাঁ বলছিলাম কি আমরা কটা দিন এখানে থাকবো তো? কেন রে বেটা হ্যাঁ হ্যাঁ, এখানকার খাওয়া দাওয়ার আয়োজন বেশ ভালো। আশ্রমে থাকলে সে কলা সেদ্ধ মুলো সেদ্ধ খেয়ে পেটে যেন কিরকম মামলাটি হয়ে ছি, গেছে। ছি, 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 ছি। তুমি না সাধু কথা বলবো তোমার সাধু না ব্যাঘাত ঘটাতে বুঝলে ও, আমি লোভী আর আপনি যে মাংস খাবার লোভে দাঁতের কাঠি ফেলে দিয়ে মৌনি ভেঙে ফেললেন, তার বেলা তুমি মনে রাখছ গুরুদেবের ভুল করতে নেই এই যে। গুরুদেব যখন কিছু কাজ করে তার কোনো অর্থ আছে। মাংস খাওয়ার মধ্যে কি পুরো অর্থ আছে? ও মাংস তো আমি খাইনি হ্যাঁ, হ্যাঁ আপনি মাংস খাননি? না যজ্ঞকে যখন আহুতি দেওয়া হয় অগ্নি কিন্তু প্রত্যেকটা ধন করে অগ্নির মাধ্যমে সেটা ঈশ্বরের কাছে চলে যায়। আর ঠিক তেমন আমার মধ্যে দিয়ে আমি কথার জ্ঞান দিলাম। আমার সঙ্গে উচ্চ মাত্রা যেখানে আসবে তুমি সব তোমাকে বলেছি যৌবন করছে বলে পয়সা কি যায় বল তুমি আমার কাছে কি বলছো আপনার দর্শন পেলেই আমি ধন্য হই বাবা। আপনার সেবা করার সুযোগ তো আর আমি পাই না। আমি তো তোমার সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আমাকে তো আপনার ধারে কাছে ঘেঁষতেই দেয় না। তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার আসবো সেখানে সমস্ত চারিদিকে আমার চরণ বিচরণ করছে আমি চাইলেই আমার কাছে পাবো। সে আমার পরম সৌভাগ্য বাবা। তাহলে আর আমি কাশি নয়, এই যে, তুই এখানে কি করছিস? আমি আপনার সেই ভালো সেই ভালো। তুই এখানে কি করছিস? এই তো, বাবাকে একটু পানি দিয়ে এসো। রাস্তার সময় পেল আমাদের কেউ হয়ে গেল। ওই না কোথা বাবা? হ্যাঁ, এই দুজন আপনার দর্শন প্রার্থী বল। এসো 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 তোমরা কতটা নিয়ে যাবো বাবা। দুজন আপনার দর্শন প্রার্থী নিয়ে এলাম। এদের পরিচয় হ্যাঁ, পরিচয় এই হচ্ছে
এখানকার একদম একদম রাজনৈতিক নেতা এবং তার সঙ্গে খুব বড় সমাজ। তাহলে তাহলে তোমরা এই কথাবার্তা বলো, আমি যতক্ষণ একটু ওজনটা ছেড়ে আসি। হ্যাঁ, এদেরকে একটু ভালো করে করবে কেউ, বুঝলে না, যাতে জীবনে আর এই বাড়ির উপর না হয়। ঠিক আছে? যাওয়ার সময় চাঁদাটা নিয়ে, ঠিক আছে? হ্যালো, এই যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আমাকে ভোট দিতে চলবে না। বললাম তো আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। কালকের মধ্যে যদি এখান থেকে পাঁচটা গুটিয়ে না যান, আমার নাম কারণ ধরা কত লোককে এখানে মোবাইলে রাস্তা থেকে নিলে এখন যাত্রা নেই। বাবা আমি তো ঠিক স্বপ্ন দেখি, ঠিক জায়গায় সাহায্য করছি। বুঝতে পারছি না। কদিনের মধ্যে এখান থেকে পাঁচটা গুটিয়ে চলে যাবে। হ্যাঁ, স্বপ্নের মধ্যে এক দেবতা দেখি যে তুমি অদ্ভুতানন্দ তোমার জ্যোতিকা সাথে তার বাড়ি যাও। সেখানে আমি আবার চেষ্টা করি, তুমি আবার বললে সেখানে গিয়ে করি কারো দোকানের সঙ্গে সাক্ষাৎ আবার বলতে বললাম, উনি বললেন আগামী 3 বছরের মধ্যে আন্তর্জাতিক এসে বিরাট দায়িত্ব বিরাট দায়িত্ব। আমি আবার বললাম, উনি বললেন আগামী 3 বছরের মধ্যে আন্তর্জাতিক দেশে এমপি হবে। তার বক্তৃতা সারা দেশের জনগণ উদ্বুদ্ধ হয়ে দৈনবাদে তো মুক্ত হবে। আগামী পূর্ণিমায় আমি তোমার দীক্ষা কার্যক্রম দাদা, তোমাকে ভোট কিনে দিচ্ছ কিন্তু এত সুখ হয় শুনে এত সুখ আমি এটাকে ক্ষমা করেন। হ্যাঁ, আমি আপনাদের ক্ষমা চাই। ক্ষমাকে দীক্ষা না দিয়ে আমি এখান থেকে প্রধান হতে পারলেন না। আর হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না যে আমি একবার এমপি হয়ে যাবো। আরে আপনি আমাকে কবে দীক্ষা দিচ্ছে? আগামী পূর্ণিমায় আমি তোমার দীক্ষা কার্য সম্পন্ন ঠিক আছে, তাই হোক, তাই হোক। এই যে নিবেন না, আগামী পূর্ণিমা আমি এই বাবার কাছে দীক্ষা দিচ্ছি। হ্যাঁ, আগামী পূর্ণিমায় আমি বাবাকে দীক্ষা দিচ্ছি। আমি এমপি হয়ে হ্যাঁ, আমি এমপি হয়ে তোমাদের সমস্ত অভাব অভিযোগ আমি দূর করে বাবা এখানে থাকবে, সমস্ত কাগজ যত্ন করবে। আমি এমপি হয়ে
তোমাদের সমস্ত অভাব অভিযোগ আমি দূর করব। এটা কি হলো রে? এটা কিন্তু হওয়ার কথা ছিল না। হ্যাঁ? মহাসাক্ষাৎ ভগবান মহাগুরু মহাগুরু বলো না বেটা। এখন তো হওয়ার কথা ছিল না। জয় বাবা অন্ধকানন্দের জয় বাবা অন্ধকানন্দের জয়। মজার হলো ভারী মজা, মজার হলো ভারী মজা, গান বলা ভুলো গেল, মাছ মাংস মিষ্টি এলো। তবে এই না হলে গুরুদেব শিষ্যার বাড়িতে 10 দিন থাকো, আর গান্ডে পিণ্ডে গিলে 10 কেজি ওজন বাড়িয়ে তারপর আশ্রমে। আশ্রমে থাকলে তো কিছু খাওয়া দাওয়াই হয় না। খালি ঘাট দাওরে, বাসন বাজরে, একটু দুধ খেতে চাইলে গোয়াল পরিষ্কার করে নিয়ে। আর এখানে এখানে শুধু খাও আর ঘুমো আর খাওয়া, মজাই না। কিন্তু পেটটা আমরা ঘুরতে যাচ্ছি কেন? ও বলে হবে, আসলে দুদিন তো ছিলেম সাজা হয়নি। এখানে আসার পথে ব্যাগের মধ্যে ছিলেমটা কোথায় ভেঙে, এখন একটা ছিলেম কিন্তু জোগাড় করতেই হবে, না হলে দেখছি পেট তুলে মারা যাবো। এই যে এই যে এই যে এই যে পেল্লা, এর নাম সাধু বাবা। পেল্লা, তুই দীক্ষা নিয়েছিস? না, দীক্ষা নিইনি। সে কি? তাহলে তো তুই নরকে যাবি। কি বলছেন বাবা? তবে মানুষ হয়ে জন্মেছি, দীক্ষা নিবি তবে না স্বর্গে যেতে পারবি। তাহলে তো তুই ঈশ্বরের সাক্ষাৎ পাবি না রে। কিন্তু আমাকে কে দীক্ষা দেবে বাবা? আমি দীক্ষা দেবো রে। শোন পেল্লা, আমি ঠিক করেছি, এবার আমি চেলাগিরি ছেড়ে গুরুগিরি আরম্ভ। আর তুই হবি আমার প্রথম। সেই ভালো বাবা। গুরু চেলাগিরি থেকে গুরুগিরিটা অনেক বেশি। কিন্তু দীক্ষা নিতে গেলে আমাকে কি করতে হবে বাবা? কিচ্ছু করতে হবে না পেল্লা, আমি শুধু তোর কানে একটা মন্ত্র, তুই রোজ ওটা দুবেলা জপ করবি। আচ্ছা দেখ, তাহলেই তোর হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তুই একটা কাজ করতে দেখি। কি কাজ? তুই বাজার থেকে একটা ছিলেম জোগাড় করে নিয়ে আয় তো দেখি। ছিলেমে কি হবে? আরে গুরুদেবের প্রসাদ বানাবো, তোকেও প্রসাদে ভাগ দেবো রে। যা যা যা, ওখান থেকে নিয়ে আয়। কিন্তু পয়সা? দেখি রে বেটা, দীক্ষা দেবো, আমার শিষ্য হবি, আর পয়সা চাইছি, যা নিজের থেকে নিয়ে গিয়ে দিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শোন, যাওয়ার সময় ওটা নিয়ে সোজা বাগানে চলে আসবি। ও আচ্ছা ঠিক আছে। গজানন্দ, এই গজানন্দ, কোথায় যে যায়? তোমা, বলুন বাবা। গজাকে দেখলে? হ্যাঁ, ছোট ঠাকুর তো দেখলাম বাগানে থেকে গেছে। শোনো, নদীটাকে আমি জল আনতে বলেছিলাম, দেখো তো এনেছি করে পাঠিয়ে। আচ্ছা বাবা, তাই তো। আর শোনো, এই আমার শরীরটা না আজ একদম ভালো। রাত্রে আমি খাবো না। তুমি এক কাজ করো, ধান 10 টাকা পরোটা, আলুর দম, একটুখানি রাবড়ি, একটুখানি দই, আর বড় বড় রসগোল্লা তো আছে। হ্যাঁ? আমার স্ত্রী হয়। ঠিক আছে বাবা। মল্লিকা, বুঝতে পারছিস? হ্যাঁ দাদা, তুমি আমি এসেছো? এসেছি রে, বাইরে আয়, বাইরে আচ্ছা আয়। দাদা। এই দত্ত,
দেখিনি আমি কি করে সময় পাবো এই হাইকোর্টের কেস কাবাডি নিয়ে আমি তো মাথায় তুলতে পারি না সময়ই পাই না একদম সময় মানে না কি ডক্টর তুমি ঠিক আছে হ্যাঁ বুদ্ধিগত দাদা বুদ্ধি পেশায় উকিল হ্যাঁ হাইকোর্টের মস্ত বড় উকিল। দাদার নামটা কি অরুণ, অরুণ চ্যাটার্জি। বাহ, ভালো ভালো আমি বাবার সঙ্গে একটু কথা বলি তুই কিন্তু আমার জন্য ভালো করে চা কর দেখি আর শুধু আমার জন্য নয় এই দপ্তর জন্য একটু চা কর আর প্রয়োজনে আমি দপ্তরকে তোর ওখানে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দপ্তর তুমি আমার সঙ্গে যাও গিয়ে চায় দপ্তর আচ্ছা ঠিক আছে যাও বাবা, দাদা তুমি বসো, তোমার জন্য চা করে নিয়ে আসছি ঠিক বাবা। আছে, আমার ঠিক আছে। দাদাকে একটু আশীর্বাদ করে দেবেন বাবা। চলো না। সর্বকুশল তো হ্যাঁ কুশল তো বটেই বুঝলে এই ওকালতি জীবনে এই কোর্ট কাছারি ক্লায়েন্টদের নিয়ে আমি বেশ কুশলই যাচ্ছি প্রভু প্রভু, আপনার কাছে আমার একটা নিবেদন আছে প্রভু কি নিবেদন বলো বলবো প্রভু বলবো নিশ্চয়ই বলবো এখন না কেন? গোপনীয় হ্যাঁ গোপনীয় আপনি ব্যর্থ হবেন না প্রভু ঠিক সময় দিয়ে আপনাকে ঠিক বলবো গোপনীয় কথাটা কি বলাই বলছি তো বলবো বলবো ঠিক সময়েই বলবো আর সেই বিপদ থেকে আপনাকে তো উদ্ধার করতেই হবে প্রভু বিপদ হ্যাঁ বিপদ কারি বিপদ বিপদ? কার বিপদ? আরে এটা বুঝতে পারছিস না আমার বিপদ না এই ধর না আমি যদি তোর এখানে একটার বেশি দুটো দিন থেকে যাই তাহলে নয় নয় করে আমার 20 জন ক্লায়েন্ট ফিরে যাবে আর যেদিন চেম্বারটা খুলবো সেদিন ওই একসঙ্গে 20 জন ক্লায়েন্ট এসে ঢুকবে আর সেদিন আমার কি করতেই হবে বলদিকে দর থেকে কোথায় রেখে ডক্টরবাবু আসুন। স্যার এর মধ্যে না মানে 20-25টা ফোন চলে আসে দেখেছো 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 হ্যাঁ এবার তুমি এখানে 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 স্যার আপনি একদম এইসব কখনো করবেন না, আপনি শুনুন স্যার আপনি চুপ করে বসুন। তুমি কি ভাবছো দাদা? তুমি কি চলে যাওয়ার কথা ভাবছো? আচ্ছা ঠিক আছে এতদিন পরে কিন্তু তুমি আমার বাড়িতে এসছো দাদা। তুমি চলে যাবো বললেই তোমাকে আমি যেতে দেবো? কিন্তু লতিকা আমি আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, তোমার জন্য রান্না করে চা করে রেখে এসেছি, তুমি চাটা আগে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে বাবা, গল্প নেই তো? ফলে হলে আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি আপনার জন্য ফল কেটে নিয়ে আসবো। দাদা এসো কিন্তু। হ্যাঁ চাটা হ্যাঁ খেয়ে ঠিক নেবে। আছে গোপনীয় কথাটা কি বলতে বলছিলেন আপনাকে করতেই হবে আর প্রয়োজনে প্রয়োজনে বাবা আপনার আশ্রমে কি আর করবো বাবা কত বছরে দিই তাই তো চিন্তা করছি আর তা নিয়ে যদি কি নিয়ে সন্তুষ্ট হবেন তাও ভাবছি আচ্ছা বাবা দশ লক্ষ টাকা যদি আপনাকে আর 10 লক্ষ টাকা দিয়ে বাবা আপনার কাছ থেকে আমি আশীর্বাদটা নিয়ে তারপর আমি ফিরে আসবো বাবা তারপর আবার কি 5 লাখ 5 লাখ 10 লাখ 10 লক্ষ টাকায় আশীর্বাদ
মানে আমি সন্ন্যাসিনী হয়ে চলে যাব। সংসারে আর আমার কিসের টান পড়ে দাদা, তাই আমি ঠিক করেছি বাকি জীবনটা আমি আশ্রমেই কাটিয়ে দেবো। কেন কোন অসুবিধা নেই? গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে বাকি জীবনটা আমি গুরুদেবের কাছেই আশ্রমে কাটিয়ে দেবো দাদা। তার আগে আমাকে কিন্তু আমার ভাগের সম্পত্তিটা বুঝিয়ে দাও। মানে আমার ভাগের যা সম্পত্তি আমি সব গুরুদেবের আশ্রমে দান করে দেবো। দাদা, তুমি কিন্তু আমার সম্পত্তিটা ভাগ করে দাও, আমি এই বলে রাখছি। আমার বাড়িতে বসে আমারই গাড়ি ওপরাচ্ছে, কাজে কাজে মজা দেখাচ্ছে। উত্তেজিত হলো না ভায়া, উত্তেজিত হলো না। তুমি সব শুনেছি। তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। উত্তেজিত হবো না। গুরু বলে কিনা সম্পত্তি ভাগ করে দাও, আমি সব সম্পত্তি গুরুদেবকে দিয়ে আশ্রমে চলে যাবো। গুরুদেবটা আমার বাড়িতে ঢুকে কি আরম্ভ করলে বলুন তো দাদা? উত্তেজিত হবো না, বলছি তো। চলো বসে 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 চলো। না না, আপনি বলুন এসব ভাঙা যায়? হ্যাঁ জানি, তা তো জানি। আর কত উত্তেজিত হবো না। উত্তেজিত হবো না? আপনি কাণ্ড বলুন দেখি দাদা। গুরু বলে কিনা আমার সম্পত্তি ভাগ করে দাও, আমি আমার সম্পত্তি গুরুদেবকে দিয়ে আশ্রমে চলে যাবো। গুরুরা বাড়িতে ঢুকে কি আরম্ভ করলে বলুন দেখি দাদা। সব জানি ভাইয়া, সব জানি। উত্তেজিত হবো না ভাইয়া, বয়স হয়েছে তো। শোনো, করছি বুঝতে পারলে, তুমি একদম চিন্তা করো না। রুমটা টেলিফোন করেছিল, রুমটা বুঝি আপনাকে ফোন করছিল? হ্যাঁ, রুমটা আমাকে ফোন করেছিল, সেই জন্যই তো আমি আদালত থেকে ছিটকে তোমার এখানে চলে এসেছি। ভালোই করেছে। তুমি এবার একটা কাজ করো, তোমার তো বাইরে গিয়ে একটা কাজ আছে তুমি বলছিলে, তুমি তখন সেই বাইরের কাজটা সেরে এসো, আমি তো দুপুরের দিনে খবরের কাজটা দেখি, তারপরে সে নায়ের কথাবার্তা হবে। আরে গুরুদেবকে নিয়ে গুরুদেবকে তাড়াতে হবে, সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। আমি করবো তো বলেছি, তুমি নিশ্চিন্তে ঠিক থাকো। আছে, আপনি এখন বসুন। হ্যাঁ আর বাইরে কয়েকটা কাজ আছে। হ্যাঁ, খুব সাবধানে যাবে, খুব সাবধানে যাবে। যাও। স্যার আপনি নিউজ পেপার খুব ভালো। তাই যাবে। হ্যাঁ, ঠিক আছে। ও, আইডা। হ্যাঁ, বল। তোমাকে আমার এই হ্যাঁ, হ্যাঁ, বলছিলি তো। বাহ। ঠিক কথা বুঝিয়ে বলেছিস তো? হ্যাঁ মামা, আমি একবার ওকে জলের মতো পরিষ্কার করে সব কিছু কিন্তু কিচ্ছু ভাববেন না মামা, আপনি যেমন যেমন বলবেন তেমন তেমন কাজ হয়ে যাবে। বলছি মানে আপনি আগে অর্ডারটা তো দিন, এসব আমার কম হাতে। তবে আমাদেরকে তবে এ ব্যাপারে আমি প্রফেশনাল মামা। পেশাদার কন্ট্রাক্টে কাজ করো। আমার বেলাও কি সেই প্রফেশনাল লাগে? না, কি যে বলেন, আপনার কাছে আমি টাকা দিতে পারি, তবে কাজটা আমি দায়িত্ব নিয়ে করি। সাধু কিছু কিছুটা লাগে খেল খতম, তো জানতেই পারবেন কোথা থেকে কি হয়ে গেল। দেখো ধরা পড়ে গেলে কেস খেয়ে যাবে। আমিও কেস খাবো, তুমিও কেস খাবো। ধরা পড়ে যাবো, আমি ধরা পড়ে যাবো? যে বলেন মামা, সে দ্রুত কাজ সারবো, বেরিয়ে যাবো, তার মধ্যেই আমার কারিজমা দেখিয়ে দেবো। উফ, যেন রক্তে আমার ঢেউ উঠেছে, হাত পা যেন নিষ্পিস করছে। ওই সাধুকে তো আমি ও অনেক দিন বাদ একটা মনের মতো কাজ পেয়েছি। এই বুকের যত আগুন একবারে উজাড় করে দেবো। তুমি তৈরি থাকো সাধু, আমি আসছি। আস্তে আস্তে কত আস্তে। মা পিসি জানতে
পারলে না আমাদের এই তিনজনকে একবারে জেল খাটিয়ে ছাড়বে। হ্যাঁ, এটা মনে রাখিস। এরে ভাই আমার দেখা না ওটা জানি যে কাজ করবো বলে কন্ট্যাক্ট করেছি সেই কাজ আমি করবো আর তার জন্য যে জেলও হয় আই ডোন্ট কেয়ার। তুই পারিস রে কালটু, তুমি তো ভাবলে কেমন গা পা ঠান্ডা হয়ে যাবে। এ আমার গুরুর আশীর্বাদ। গুরু আমার হাতে ধরে কাজ শিখেছে। গুরু আমায় বলতেন কখনো ভয় পাবি না কালটু, তাই ভয় আমি পাই না। সামনে যত লোকই থাক একবার নেমে পড়লে আমি আর কাউকে ভয় পাই না। তখন আমার অপোজিটে যত বড় হয়ে যাস পারি থাকুক আমি কাউকে রাগ করি না। জানবি জানবি আমার নাম কালটু। এই অঞ্চলের তাবড় পেশাদাররাও আমার সাথে টক্কর মারতে ভয় পায়। যাই হোক বাবা, যাই হোক, সব তো তোমার ডায়লগ শুনলাম, কিন্তু খুব খারাপ। যদি ফেসে যাই না তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। এই নিয়ে আপনি ভাববেন না। জানবেন এই কালটুর মধ্যে আগুন আছে, আগুন। ওই আগুনের সামনে দাঁড়াবার সাহস কারণ নেই। আর ওই সাধুকে তো আমি বাজারটা আমাকে করতেই হবে, যেমন করে হোক টাকা জোগাড় করতে হবে। কত খরচ হবে? 50,000? ওই তো কটা আয়না, কাঁচি, চিরুনি, ব্রাশ, এতে কি আর 50,000 লাগবে? ও না, ইন্টেরিয়ার ডেকোরেশন করতে হবে তো। এখন আমার ভালো ইন্টেরিয়ার না হলে কাস্টমার আসবে না। তার মানে আগে একজন ইন্টেরিয়ার ডিজাইনারকে ডেকে বাজেট দিতে হবে। ওরে বাবা, সে তো অনেক টাকার ব্যাপার। কত টাকা কোথা থেকে পাবো? कुछ पड़ा नहीं, बैंक থেকে লোন নেব। বাবাকে জানি না, কিন্তু সমস্যা হচ্ছে মাকে নিয়ে। তিনি আমার গুরুদেবের নির্দেশ ছাড়া কিছু করতেই দেবেন না। এখন ওই গুরুটাকে যে কি করে ম্যানেজ করি? গুরুদেবকে ম্যানেজ করা কোনো ব্যাপারই নয়। কোনো ব্যাপার নয়। কি বলছেন প্রভু? তবে গুরুদেব যে আমার পারমিশন ছাড়া কোনো কাজই করে না। গুরুদেব আমাকে বলে, অজা আজকে কাজের মাসে আসি না, তুই কি একটু উঠোনটা ঝাড় দিয়ে দিতে পারবি? আমি বলবো হ্যাঁ। আবার গুরুদেব আমাকে বলবে, অজা আজ দুপুরে কি তুই ঘুমোবি? আমি বলবো না। তখন গুরুদেব আমাকে বলবে, তাহলে একটু বাসনগুলো মেজে ফেল। তাই তো বলছি, গুরুদেবকে রাজি করানো কোনো ব্যাপারই নয়। তাহলে তো আমার ব্যাপারে রাজি করিয়ে নেওয়াটা তো পার্লারটা করার জন্য রাজি করিয়ে নেওয়াটা তো আপনার কাছে কোনো ব্যাপারই নয় প্রভু। কোনো ব্যাপারই নয়, এই কি বললা না? কি হয়েছে তোমার? কোনো ব্যাপারই নয়। কোনো ব্যাপারই না, বলুন। এই, আপনি ওকে কি খাইয়েছেন বলুন তো? একটু ভয়। একটু পেশাব করে দিলে আর আমি খেয়ে নিলাম। ওই সবকে যাওয়াটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। এই, ঠিক করে বলুন তো, আপনি ওকে গাঁজা খাইয়েছেন? না, এখন বলুন গাঁজা কোথায় পেলেন? সঙ্গে ছিল। ওই সঙ্গে ছিল, একটু পেশাব করে দিল, আমি খেয়ে নিলাম। ব্যাস, আমার সব খেয়ে যাওয়াটা কোনো ব্যাপারই নয়। তুমি চুপ করো, তোমার ব্যবস্থা আমি পরে করছি। আমি এটা পেতে আমার ব্যবস্থা পরে হবে। দিদিমণি বলে যে এখন তোমার ব্যবস্থা হবে। তোমায় বাঁচাবে? আমি বাঁচবো। এই, আমাকে রোকা। আমি আমার তুমি আমার বিষ
কাছে দীক্ষা নেবে, কিন্তু আমরা সবাই মিলে এরকম ভাবে ওদের পেছনে লাগলে তাহলে তো মুশকিল নেই। এবার কি করি বলো দাদা? গুরুদেব তার জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই গুরুর চালা বজা, দেখিয়ে জীবন সোজা, আসছে এবার গুরুর পালা।